ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 177তম পর্ব। যে যেখান থেকে শীতের সকালে 6টার সময় পানারাম চ্যানেল থেকে নিবেদিতার ভারত দর্শন শুনে সমৃদ্ধ হন, দরজা খোলা রাখেন নিবেদিতার ভারত দর্শন প্রবেশ করবে বলে। দরজায় করাঘাত করার আগেই তারা অপেক্ষামান থাকেন। তাদের প্রতি শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে 177তম পর্ব আজ শুরু করব। নতুন বছরের আগাম শুভেচ্ছা দিয়ে রাখলাম। যারা যে দেশ থেকে, দেশের যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি উপভোগ করেন, মাত্র সপ্তাহের একটি দিন রবিবার আপনাদেরকে সমৃদ্ধ করতে নিবেদিতা এবং তার ভারত দর্শন আমাদের কাছে যদিও অনেক অজানা তথ্যের আভাস আমরা খুঁজে খুঁজে বার করি। আমার জীবনে চলার পথে আপনাদের কতখানি সমৃদ্ধ করতে পারছি জানি না, কিন্তু আমি নিজে ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি নিবেদিতাকে নিয়ে। আরও কত অজানা তথ্য, কত অল্প দিনের মধ্যে কত অজানা রহস্যের সন্ধান তিনি রেখে গেছেন, যেগুলির উন্মোচনের অপেক্ষা। জানি না কতখানি আপনাদের সামনে দিতে পেরেছি, জানি না ভবিষ্যতে কতখানি দিতে পারবো। তবুও থাকবে প্রয়াস, তবুও থাকবে সদিচ্ছা, তবুও থাকবে নিজের আগ্রহ। সর্বোপরি বহুজন সুখায় বহুজন হিতায় নিবেদিতার ভারত দর্শন যেন ভারতীয়দের সম্বিত ফিরে আসতে সহযোগী হয়, এই কামনা। চলে যাই সরাসরি বিষয়ে। নিবেদিতার ভারত দর্শন গত দিনে অর্থাৎ 176তম পর্বটি শেষ করেছিলাম নিবেদিতার শিল্প আন্দোলনের ভূমিকা নিয়ে। সেই ইতিহাস শেষ হওয়ার নয়। অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, নন্দলাল বসু, অসিত হালদার, সুব্রমণিয়াম সকলেই তারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী নিবেদিতার যে সদিচ্ছা, তারা ভারতীয় হয়ে নিবেদিতার পাশে থেকে নিবেদিতার ব্রত উদযাপনে সহযোগী ছিলেন। মিসেস সেরিন হামের নামে যে মহিলা শিল্পী ভারতে, তার ইচ্ছা, নিবেদিতার ইচ্ছা ভাবিকালের ভারতবর্ষের জন্য তৈরি করে রাখা যে শিল্প আন্দোলন বা যে শিল্প বিপ্লব তথা যে শিল্পের সমারোহ, সেগুলিকে আমরা অনেকগুলি পর্বের মধ্যেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশেষ করে অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে নিবেদিতার ঠাকুর পরিবারের যোগ, সেগুলি সব অনেকটাই আমাদের কাছে ফুটে উঠেছিল। সেগুলো অনেকটাই প্রকাশ হওয়ার পরে যেটুকু বাকি রয়ে গেছে সেই সূত্র ধরেই আমরা এগোবো আরও অন্য আলোচনার দিকে। নিবেদিতার এই অজন্তার যে ধারার সঙ্গে পরিচয়ের সাথে স্বদেশী শিল্পের প্রকৃত রূপটা কীরকম হবে, সেটা সুস্পষ্ট একটা ধারণা জন্মগ্রহণ করেছিল নিবেদিতার দ্বারা। এটা বলার অপেক্ষা রাখে না। শুধু সাক্ষাৎ প্রেরণা যোগানোই নয়, কিন্তু সেদিন নিবেদিতার বিরাট শক্তি হলো তার লেখনী। যে জায়গাটা বাকি রয়ে গেছিল সেগুলো আজকে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো আরেকটু, এই বিশেষ করে শিল্প আন্দোলনের ক্ষেত্রে। বিভিন্ন পত্র পত্রিকায় তিনি এই সব শিল্পীদের শিল্প এবং কর্ম নিয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন, যেগুলো আজও আমরা নিজেদেরকে উৎসাহ দিতে খুঁজে পাই। যাদের সম্পর্কে
যাদের কর্ম শিল্প বিপ্লব নিয়ে নিবেদিতা সোচ্চার হয়েছিলেন, তাদের শিল্প সৃষ্টির খবর পৌঁছে দিয়েছেন দেশ বিদেশের শিল্প রসিকদের মধ্যে। এটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। এদেশের মাটিতে বসে এদেশের চিন্তা ভাবনায় সমৃদ্ধ থেকে এ দেশকে সমৃদ্ধ করা, তার সাথে সাথে পাশ্চাত্যের মানুষের কাছে শিল্প যাদের ধ্যান, শিল্প যাদের ধারণা, শিল্প যাদের নিজেদের অস্তিত্বের বিকাশ লাভে সহযোগিতা করে, নিবেদিতার চিন্তাতে বিশ্বকে পথ দেখাবার ক্ষেত্রে ভারতবর্ষের শিল্প সাধনা একটা বিশেষ ভূমিকা গ্রহণ করুক। নিবেদিতা এটি চেয়েছিলেন। তাই আমরা দেখব নিবেদিতার লেখনী যেভাবে সোচ্চার হয়েছিল বিভিন্ন পত্রপত্রিকাতে, সেগুলো তার বিভিন্ন যে শিল্প কর্মক্রিয়া, তাদের শিল্প সৃষ্টির খবর পৌঁছে দিয়ে নিবেদিতা অপর দেশকে যেমন আগ্রহী করেছে, তার সাথে সাথে ভারতবর্ষের গর্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ভারতবর্ষের মান মর্যাদা শিল্পক্ষেত্রে অনেকটাই উচ্চ আসনে বসিয়ে দিয়েছেন নিবেদিতা। শিল্প রসিকদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। তৎকালীন শিল্প ভাবনায় যারা ভাবিত, তারা ভারতবর্ষকে ধারে কাছেই রাখছিল না, কিন্তু নিবেদিতার এই প্রয়াস যেন তোরা কি কোথায় আছিস, দেখ, তোরা যে ধারণা করছিলিস, যে চিন্তা করছিলিস, ভারতবর্ষ তার থেকে অনেক আগে, অন্য দেশের থেকে ভারতবর্ষের অনেক কিছু দেওয়ার আছে। শিল্প বিপ্লবে বা শিল্প আন্দোলনে পৃথিবীর ইতিহাসে শিল্পকে সমৃদ্ধ করার জন্য ভারতবর্ষের কাছ থেকেও কিছু পাওয়ার রয়েছে। এইটি সোচ্চারভাবে নিবেদিতা আমাদের সাহসিকতার রূপটিকে তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের হয়ে, অন বিহাফ অফ ইন্ডিয়ান আর্ট। নিবেদিতা স্বয়ং সে ভূমিকাটি গ্রহণ করেছিলেন। জাতীয় ধারায় এই যে মধ্য সাগরে ভেসে যাওয়া একটি কাঠের মতো ভারতীয় শিল্পকে তিনি টেনে টেনে তীরে এনেছিলেন প্রথমে ভারতে, পরে প্রাচ্য পাশ্চাত্যের মিলন সেতু স্বরূপে কাজে লাগাতে পেরেছিলেন। জাতীয় ধারায় এই নব্য শিল্প আন্দোলন গড়ে উঠেছিল, সেটার একটা রূপরেখা আমরা এর আগের আলোচনাগুলোর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং পেরেওছিলাম। তার প্রথম প্রচারক রূপে কিন্তু দেখা গেছিল মডার্ন রিভিউ পত্রিকাকে। এই মডার্ন রিভিউ পত্রিকা, যার কর্ণধার ছিলেন শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, জাতীয় শিল্প সম্পর্কে রামানন্দ চট্টোপাধ্যায়ের শ্রদ্ধার উন্মেষ ঘটিয়েছিলেন নিবেদিতা স্বয়ং। শ্রী চট্টোপাধ্যায় স্বয়ং সেটি স্বীকার করেছেন। আমরা দেখব ভারতবর্ষের প্রথম দিকের পত্রিকার মধ্যে এই শিল্প আন্দোলনকে তুলে ধরার যে ভূমিকাটি নিবেদিতা গ্রহণ করেছিলেন, তার মধ্যে কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনাগুলিও কিন্তু কোনো অংশে কম ছিল না। যদিও তিনি নিবেদিতার কাছ থেকেই সাহচর্য পেয়ে, নিবেদিতার কাছ থেকে এ খবর পেয়ে সেগুলিকেই তুলে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু রামানন্দ চট্টোপাধ্যায়ের ভূমিকাটিও সেক্ষেত্রে কিন্তু মোটেও কম বা ছোট করে দেখা সঠিক হবে না। নিবেদিতা জাতীয় শিল্পের জাগরণকে এত গুরুত্ব দিতেন যে তিনি একবার অলি বুলকে লিখেছেন, তার সর্বাপেক্ষা প্রিয় স্বপ্ন জাতীয় শিল্পকলার পুনরুত্থান, ভারতীয় অবশ্যই, এবং তিনি মনে করেন যখন ভারতে প্রাচীন শিল্পকলার পুনরুত্থান হবে, তখনই ভারত এক শক্তিশালী জাতি হিসাবে জেগে উঠতে শুরু করবে। আমার গা শিউরে উঠছে কথাগুলি যখন আমি পড়ছিলাম, যখন আমি আয়ত্ত করে আপনাদের সামনে তুলে ধরার চিন্তাটি করছিলাম, তখন এই কথাটি বারবার আমার স্মরণে আসছিল। ভারত এক শক্তিশালী জাতি হিসাবে জেগে উঠতে শুরু করবে যখন ভারতে প্রাচীন শিল্পকলার পুনরুত্থান হবে। ঐতিহাসিক যদুনাথ সরকার তিনি লিখছেন,
আচার্য যদুনাথ সরকার যাকে বলা হয়, সেই ঐতিহাসিক যদুনাথ সরকার, তিনি লিখছেন এক জায়গায়, নিবেদিতা ভারতীয় শিল্পের মস্ত সমর্থক। ভারতবাসীর কোনো মৌলিক দান সর্বদা তার সমাদর ও উৎসাহ পেয়ে থাকত। তিনি তরুণ শিল্পীদের ছবির সমালোচনা লিখতেন, তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতেন এবং ভীষণভাবে তাদেরকে আঘাত করতেন। এইভাবে তোমাদের সংশোধনটাই ভারতবর্ষের শিল্প আন্দোলনের প্রকৃত স্বরূপটি তুলে ধরার একটা অঙ্গীকার হবে। উত্তম সময়দার তিনি ছিলেন বলেই তাদেরকে ভৎসনা দিয়ে তাদের সঠিক পথে, শিল্প আন্দোলনের সঠিক পথে তাদেরকে টেনে আনতে সমর্থ হয়েছিলেন নিবেদিতা। পাশ্চাত্য শিল্পের ব্যাপক অনুশীলন করেছিলেন নিবেদিতা। ভারতীয় ভাবধারার অনুগামী বাঙালি শিল্পীরা তার বিচক্ষণ নির্দেশে বিশেষ উপকৃত হয়েছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। অজন্তার ছবি মাঝে মধ্যে তাকে আত্মহারা করে দিত, যে এত পাহাড় প্রমাণ ঐতিহ্যশালী শিল্পের এক ভাণ্ডার, সে ভাণ্ডারকে কেউ ঘুরেও দেখেনি। নিবেদিতা যেন আমাদের দৃষ্টিশক্তিটিকে ফিরিয়ে দিচ্ছেন। অজন্তার ভিত্তিচিত্রে তিনি খাঁটি ভারতীয় শিল্পের অভিব্যক্তি লক্ষ্য করেছেন এবং এলিফ্যান্টার ত্রিমূর্তির মধ্যেও হিন্দু ধর্মের সমন্বয় ভাবনার রূপায়ণ রয়েছে, একথাও তিনি বলেছেন। ভারতবর্ষের শিল্প আন্দোলনের ক্ষেত্রে তাই নিবেদিতার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু আজকে নয়, আমরা যুগ যুগ ধরে দেখব, যতদিন ভারতবর্ষের শিল্প আন্দোলনকে এদেশের শিল্পীরা শ্রদ্ধা সমাদর চোখে দেখে নিজেদের শিল্প চর্চাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভাবি প্রজন্মকে অতীতের শরণাপন্ন করবে, সেখানে চর্চিত হবে নিবেদিতার নাম বারবার বারবার। অবনীন্দ্রনাথ ঠাকুর নিজে এক জায়গায় লিখছেন যে নিবেদিতা আমার শিল্প ভাবনাকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল যখন তিনি আমাকে শিল্পের দিকে মনোনিবেশ করতে বারবার অনুরোধ করেছিলেন এবং সঠিক দিক নির্ণয় করে দিয়েছেন। যেখানেই ত্রুটি দেখেছেন, যেখানেই এতটুকু চিত্তের কোনো বিপরীতমুখী বা ভিন্ন চিন্তার প্রকাশ ঘটতে দেখেছেন, সাবধান করে দিয়েছেন নিবেদিতা এবং সেটিকে সঠিক পথটিও তিনি চিনিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন এবং কেন সেটি করা প্রয়োজন সেটিও আমার উপলব্ধিতে আনার চেষ্টা করেছেন। চিরজীবন নিবেদিতার কাছে আমি চিরঋণী হয়ে থাকব। তার শিল্প চিন্তার ভাবনার মধ্যে আমাকে যেভাবে আত্মনিয়োগ করতে তিনি সাহায্য করেছেন, সেটি মুখে প্রকাশ করা সম্ভব নয়। নিবেদিতা জানবেন এবং আমি জানব, ভবিষ্যৎ ভারতীয় শিল্পসত্তার মানুষেরা জানবে। এই হেন কথা অবনীন্দ্রনাথ ঠাকুর কোন ভাবনা থেকে, কোন চিন্তা থেকে নিবেদিতাকে তিনি স্মরণ করছেন, সেটা আজকে আমরা অনুভব করছি। যারা শিল্প নিয়ে চর্চা করে, যারা শিল্প কলার মধ্যে প্রবেশ করে শিল্প ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বা শিল্প ভাবনায় নিজেদিকে নিয়োজিত করেছেন, তারা পেছন ফিরে তাকালেই যে আদর্শ বা নিদর্শ বা যে শিক্ষাগুলিকে দেখে সামনে রেখে তারা এগিয়ে গিয়ে নিজেদের শিক্ষাটিকে সমৃদ্ধ বা সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবে, বিশেষ করে শিল্প ভাবনার ক্ষেত্রে নিবেদিতা বারবার সেখানে উচ্চারিত হবে। ভারতবর্ষের শিল্পচর্চার যাদিকে তিনি প্রথম সারিতে দাঁড় করিয়েছিলেন, নন্দলাল বোস, অসিত হালদার, অবনীন্দ্রনাথ ঠাকুর, হ্যাভেল, সুব্রমণ্য ভারতী, এরা সকলেই আজকে প্রথম সারিতে শিল্প আন্দোলনে বা শিল্প বিপ্লবে বা শিল্প চেতনায় যেমন নিজেদের সৌরভ প্রকাশিত করছেন,
জোজ্জ্বল্যমান এক একজন প্রতিভার প্রতীক রূপে। সে প্রতিভার পেছনে যার ভূমিকা, সে প্রতিভার দায়ভার যিনি গ্রহণ করে প্রতিভাটিকে ঠিকমতো জায়গায় পৌঁছে দিতে পেরেছিলেন, সেই প্রতিভাগুলিকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন নিবেদিতা, সেটি বলার অপেক্ষা রাখে না। নিবেদিতার কতকগুলো চিন্তা, ভাবনা, বিশ্বাস এই শিল্প আন্দোলনের ক্ষেত্রে যেমন ছিল, অন্যান্য ক্ষেত্রেও ঠিক একই রকম ছিল। নিবেদিতা বিশ্বাস করতেন ভারতবর্ষের জাগরণ শুধু রাজনৈতিক বা ধর্মক্ষেত্রেই হবে না, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, ইতিহাস, শিল্প সব ক্ষেত্রেই সমানভাবে এই জাগরণ ঘটবে এবং তার জন্যই নিবেদিতা তার সর্বশক্তি নিয়োগ করেছিলেন। বিশেষ করে জাতীয় জাগরণের জন্য শিল্পের জাগরণকে তিনি অবশ্যই প্রয়োজন বলে মনে করতেন। নিজের স্কুলের ছাত্রীদের জন্য তিনি শিল্প শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তখনকার দিনেই তিনি জানতেন এই শিল্প সত্তাই ব্যক্তি, ছাত্রছাত্রীর মনের বিকাশ ঘটাবে এবং তার ক্রিয়েটিভিটির মধ্যেই তাকে এগিয়ে যেতে একটা নতুন আলোর পথ দেখাবে। এটি নিবেদিতা তার নিজস্ব চিন্তাভাবনাতে বিদেশে থাকা অবস্থা থেকেই এগুলি তার ভেতরে ভেতরে ক্রমশ উজ্জীবিত হচ্ছিল। এদেশে আসার পরে এদেশের নিত্য নতুন যে প্রতিভা, সেগুলিকে দেখে তার ভেতরের যে উন্মেষ, ভেতরের যে চিন্তা, সেগুলির প্রকাশ ঘটে যায় এবং সুযোগ পেয়ে যায়। এই প্রতিভাগুলিকে নিয়ে নাড়াচাড়া করতে করতে আরও বেশিভাবে সেগুলি তার পথ খুঁজে পায় একদিক দিয়ে, আর একদিক দিয়ে নিবেদিতার সাফল্যতা প্রাপ্তি ঘটে। বিংশ শতাব্দীর প্রথম দিকে বাংলার জাতীয় ধারায় শিল্প আন্দোলনের সূচনা হয়েছিল ঠিকই, এবং খুব তাড়াতাড়ি তা সর্বভারতীয় শিল্প আন্দোলনে পরিণত হয়ে গেছিল। সেটা ওই কুমারস্বামীকে নিয়ে, অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, হ্যাভেলকে নিয়ে নিবেদিতার ভাবনাটাই সত্য এবং সঠিক বলে পরে বিবেচিত হয়েছে। এই শিল্প আন্দোলনের সূচনা শুধু সূচনা ছিল না, শিল্প আন্দোলনকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা দেখতে পেয়েছিলাম। নিবেদিতা ছিলেন জাতীয় ধারায় এই নতুন শিল্প আন্দোলনের প্রাণকেন্দ্র। এটা আজকে প্রমাণিত সত্য। স্বামী বিবেকানন্দের কাছ থেকে নিবেদিতা জেনেছিলেন ভারতীয় শিল্পের অন্তরঙ্গ বৈশিষ্ট্যগুলো কি কি। আসলে সবার ক্ষেত্রে তার গুরুর যে একটা অলরাউন্ডার ভাব, সেটাকেই বোধহয় আমাদের সামনে বারবার ফুটে উঠবে। স্বামী বিবেকানন্দের কাছ থেকে নিবেদিতা ভারতবর্ষের সমস্ত প্রতিভার দিকগুলোকে কিন্তু সলতে মুখে একটু একটু করে দেখার সুযোগ পেয়েছিলেন। তাই নিবেদিতা পরবর্তীকালে সেগুলোকেই কিন্তু উস্কে উস্কে দেখেছেন এবং তার অরিজিনালিটিটাকে খুঁজে বার করে সেইটাকেই আমাদের সামনে তুলে ধরে আমাদেরকেই আনন্দিত করেছেন। কারণ আমরা যে তারই উত্তরসূরি। স্বামী বিবেকানন্দ তখনকার ভারতীয় শিল্পী এবং শিল্প রসিকতা, সেই বৈশিষ্ট্যের কথাগুলি তিনি যেভাবে জানতেন, এদেশের আকর বা রুটে নিবেদিতাকে ঢুকতে বাধ্য করেছিলেন এই কারণে। কারণ নিবেদিতা জানতেন স্বামীজি যা করছেন, যা বলছেন, তার অতীত আছে এবং অবশ্যই তার ভবিষ্যৎও থাকবে। সেই অতীত এবং ভবিষ্যতের মিলনকে বর্তমানের সাহায্যে নিবেদিতা খুঁজে পেয়েছিলেন, যার সন্ধান তিনি আমাদেরও দিয়ে ভাবি কালকে এক নতুন যুগের সাথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন বা আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করছিলেন। নিবেদিতার গুরুর কাছ থেকে পাওয়া এই শিল্পদৃষ্টি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রবেশ করিয়ে দিয়েছিলেন বিশেষ করে হ্যাভেল, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং কুমারস্বামীর মধ্যে। শুধু তাই নয়, কলকাতা আর্ট স্কুলের প্রতিভাবান ছাত্র
যাদের যাদের না হলে নিবেদিতা আমাদের কাছে সঠিক শিল্প সাধনাগুলিকে ঠিক ভাবে অনুশীলন করতে পারতাম না। নন্দলাল বসু, অসিত হালদার, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বিশেষ করে তিনি সব সময় উৎসাহ এবং প্রেরণা যোগাতেন। দেশীয় রীতিতে শিল্পচর্চার কথা তিনি বলতেন, এইটি ভীষণ উল্লেখযোগ্য। এই যে শিল্পচর্চা হবে, কিন্তু সেটি বিদেশি ভাবনা থেকে নয়, ওই হেরিংহাম সাহেবের ঘরণী মহিলাটি যেটি দেখাবেন সেটিই মানতে হবে তা নয়, এদেশীয় শিল্প ভাবনাটিকেই কিন্তু হাইলাইট করতে হবে। একবার ওই মিসেস হেরিংহামের সময় কিন্তু এটা আমরা দেখেছি, তিনি সেটিকে সঠিকভাবে আমাদের সামনে সেগুলিকে তুলে ধরার দায়িত্ব তিনি যেমনভাবে পালন করেছেন, নিবেদিতার ইচ্ছেতে সেগুলি ইনজেক্ট হয়েছে আমাদের এদেশীয় জাতীয় ভাবনায় ভাবিত, নিবেদিতার দ্বারা অনুপ্রাণিত এ দেশীয় শিল্পীদের মাধ্যমেই। আমরা এবারে একটু অন্যদিকে, ওই প্রখ্যাত তামিল কবি সুব্রমণ্য ভারতী, তার জীবনে নিবেদিতার বিশেষ প্রভাব পড়েছিল। তিনিও আর এক শিল্পী, আর এক কবি, আর এক স্রষ্টা। তাকে জাতীয় জাগরণের কবি, বিপ্লবের কবি, স্বাধীনতার কবি এইভাবে তাকে আখ্যায়িত করা হয়েছিল। একবার মাত্র সাক্ষাৎ করেছিলেন নিবেদিতার সাথে। এই জাদুর মতো একটি শক্তি নিবেদিতা। একবার মাত্র সাক্ষাতেই এই কবির জীবনে নিবেদিতার মধ্যে দেশপ্রেমের আগুন জ্বেলে দিয়েছিলেন। নিবেদিতা এই সুব্রমণ্য ভারতীর জীবনে দেশপ্রেমের আগুন জ্বেলে দিয়েছিলেন। একবার মাত্র সাক্ষাৎ হয়েছিল 1906 সাল, অনেকে এটি 1905 বলে, কারণ 1905 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশন ঘটেছিল কাশীতে, আর 1906 সালের অধিবেশন ঘটে কলকাতায়। সেই বছর কলকাতাতে সুব্রমণ্য ভারতী ওই জাতীয় কংগ্রেসের অধিবেশনে যোগ দিতে এসেছিলেন। সুব্রমণ্য ভারতী কলকাতায় এসে তিনি নিজেই একদিন নিবেদিতার সাথে দেখা করতে গেলেন, কারণ তিনি শুনেছিলেন কলকাতায় এই বাগবাজার অঞ্চলে একজন বিদেশিনী মহিলা বিদেশি শাসকদের মতো ভূমিকা পালন না করে তিনি বিদেশিনী হয়েও এদেশের মানুষের পাশে শিক্ষা দীক্ষা সব রকম দিক দিয়ে তাদের পাশে সেবার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বাগবাজারের বস্তির মধ্যে একটি জায়গাতে, সেটি দেখার আগ্রহ তার অনেক দিন থেকেই ছিল। খুঁজে খুঁজে তিনি পৌঁছে গেলেন বাগবাজারে নিবেদিতার বাড়িতে। প্রথম সাক্ষাতেই তার মনে হলো নিবেদিতার মধ্যে এক মহাশক্তি রয়েছে। একটু আগে বলছিলাম শিল্পী সত্তা, বিজ্ঞান সত্তা, সাহিত্য সত্তা, এগুলি সব নিবেদিতার মজ্জাগত ছিল। একই কথা রিপিটেডলি বারবার আসছিল। এই কারণে নিবেদিতা তার সমস্ত শক্তির ভাণ্ডারটিতে ভারতীয় উপযোগী যেন সব কিছু তৈরি করেই তিনি এসেছিলেন সেই ভাণ্ডারটি নিয়ে, যেখানে ভারতবর্ষের উপযোগী ধারায় তিনি তার সম্ভারটিকে উন্মোচিত করে দেবেন এবং সেই ধারা সমগ্র ভারতকে তো প্লাবিত করবেই, ভারতের মহিমায় মহিমান্বিত হয়ে পাশ্চাত্যের মানুষও ভারত প্রেমিক হয়ে যাবে। এটি কিন্তু নিবেদিতা তার সমস্ত কাজগুলির মধ্যে বারবার সেগুলি তুলে ধরার চেষ্টা করেছেন বা সেগুলির নিদর্শন রেখে গেছেন। নিবেদিতার মধ্যে যে মহাশক্তি আছে, ওই সুব্রমণ্য ভারতীর কথাগুলি শুনলেই বা পড়লেই বোঝা যায়। বলছেন প্রথম সাক্ষাতেই তার মনে হলো নিবেদিতার মধ্যে যে মহাশক্তি রয়েছে। আলাপ আলোচনার সময় নিবেদিতা সেগুলি বুঝিয়ে দিয়েছেন ভারতীকে।
নিবেদিতা জিজ্ঞাসা করলেন, আপনি বিবাহিত? ভারতী বললে, হ্যাঁ। জিজ্ঞেস করলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে আসেননি কেন? ভারতী বললেন, আমাদের সমাজে স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে সবাই যাবার রীতি খুব একটা নেই। নিবেদিতা এই কথা শুনে জ্বলে উঠলেন, বললেন, গভীর দুঃখের সঙ্গে আমি আর একজন ভারতীয়কে দেখলাম যে নারীকে কৃতদাসের চেয়েও বেশি কিছু ভাবে। তোমার শিক্ষার কি মূল্য আছে যদি তুমি তোমাদের নারী জাতিকে নিজেদের স্তরে উন্নীত করতে না পারো? নিজে শিক্ষিত মেয়েরা ঘরের কর্মী, ঘরের তারা সমস্ত গৃহিণীর দায়িত্ব পালন করবেন। বাইরের সমাজে যা দায়িত্ব পালন করার পুরুষরাই করবে, পুরুষরাই সেদিক দিয়ে দক্ষ। নারী জাতি ততখানি হয়তো উন্নত নয় বা শক্তিশালী নয়, এগুলো বোঝাবার চেষ্টা করেছিলেন। নিবেদিতা ভারতবর্ষের নারীদের খোলস ছেড়ে বাইরে বার করে নিয়ে আসলেন যেন। তিনি জ্বলে উঠেছিলেন ভারতীর কথায়। তিনি বললেন, তোমার শিক্ষার কি মূল্য আছে যদি তুমি তোমার ওই নারী জাতিটিকে, তোমার সহধর্মিণী বা সঙ্গিনীটিকে তার সঠিক পথে তুমি যদি আগিয়ে না নিয়ে যেতে পারো? তোমার যে প্রতিভা সেগুলো তো ঠিক কার্যকরী হলো না। তুমি তোমার পাশের মানুষটিকেই, তোমার যে চিরসঙ্গিনী, তাকে তুমি তোমার সম মানভাবাপন্ন বা তোমার সম প্রতিভার স্বাদ তাকে দিলে না, বা সেই প্রতিভাবিত করে তাকে তোমার চলার পথে কিছুটা সহযোগী হিসাবে তাকে গ্রহণ করতে পারলে না। তাহলে তোমার মূল্য কি রইল? তোমার শিক্ষার প্রতিভারই বা মূল্য এখানে কোথায় ফুটে উঠল? জাতির অর্ধাংশ কিভাবে স্বাধীনতা অর্জন করতে পারে যদি তা অপরার্ধকে পরাধীন করে রাখে? সেটা কি কখনো সম্ভব হবে? নিজেকে, নারী জাতিকে তার নিজের স্তরে উন্নীত করতে না পারলে সব বৃথা। এখন থেকে তোমার স্ত্রীকে তোমার থেকে পৃথক কিছু ভেবো না। নিবেদিতা তাকে সরাসরি সুব্রমণ্য ভারতীকে এই কথাটি শোনালেন। নিজের হাতটাকে যেভাবে তুলে ধরবে তাকে সেইভাবেই তুলে ধরবে, তাকে দেবদূতির মতো স্তুতি জানাবে। ভারতী অভিভূত হয়ে গেলেন, নিবেদিতার কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন তার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করবেন। বিদায়ের সময় নিবেদিতা তাকে আশীর্বাদ করে বললেন, বৎস, মনের ভেতরের সমস্ত বাধা দূর করো, জাতিভেদ, বর্ণভেদ ইত্যাদি বর্বর ভেদাভেদ ত্যাগ করো, হৃদয়ে প্রেম আনো, দেখবে ইতিহাসের পৃষ্ঠায় তুমি দিব্য রূপে অঙ্কিত হবে। একটি মানুষকে কিভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে, সে প্রতিষ্ঠিত হতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে পারে, তার প্রতিভার কিভাবে প্রকাশ ঘটতে পারে, নিবেদিতা নিজে তার যেন চিন্তার মধ্যে সবসময় সেগুলি তিনি ভাবতেন বা সেটিকে কি করে অপরের মধ্যেও সঞ্চারিত করা যায় সেটিও চেষ্টা করতেন। এই সুব্রমণ্য ভারতীর ক্ষেত্রে দেখব তাকে একদিনের পরিচয়ে, তার প্রতিভার পরিচয় তিনি পেয়েছেন। বিখ্যাত কবি, সাহিত্যিক নামে খ্যাত সাউথ ইন্ডিয়ান ওই মানুষটি একদিনে নিবেদিতার সংস্পর্শে আসার পরে তিনি তার প্রতিভার সন্ধান পেয়ে তাকে উপযুক্ত দিকে এগিয়ে দিতে সাহায্য করলেন বা এগিয়ে যেতে সাহায্য করলেন নিবেদিতা। এই একটিমাত্র সাক্ষাৎকারেই সুব্রমণ্য ভারতী হৃদয়ে প্রকৃত দেশপ্রেমের সঞ্চার হয়ে গেছিল। জাতিভেদ ও নারী পুরুষের বৈষম্য বোধ চিরকালের জন্য ঘুচে গেল তার জীবন থেকে।
নিবেদিতার কাছ থেকে তিনি যখন মাদ্রাজে ফিরলেন তখন তিনি সম্পূর্ণ অন্য মানুষে রূপান্তরিত হয়ে গেছেন। এরপরে তার আত্মপ্রকাশ দেশাত্মবোধের বিস্ফোরক কবি হিসাবে, যেটা বলছিলাম, সুপ্রতিষ্ঠিত এই সুব্রহ্মণ্য ভারতী তার প্রতিষ্ঠা লাভের পেছনে দেশাত্মবোধক বিস্ফোরক কবি হিসাবে স্বীকৃতি পাওয়ার আগে নিবেদিতা যদি তার জীবনে না আসতেন, নিবেদিতা যদি একদিনের স্পর্শে তাকে যদি এইভাবে আলোড়িত না করে দিতেন, তাকে যদি এইভাবে আঘাত না দিতেন, তিনি নিজের সম্বিত ফিরে পেতেন না। দেশাত্মবোধের বিস্ফোরক কবি রূপে স্বীকৃতি পেতেন না। আর কোনোদিন তিনি জাতিভেদ কিন্তু মানেননি। সমাজের সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে ব্রাহ্মণ হয়েও সর্বশ্রেণীর লোকের সঙ্গে আহার এবং এক আসনে বসে নিজে অনেক জায়গায় অংশগ্রহণ করেছেন, পার্টিতে, খাওয়া দাওয়াতে, সব রকম দিক দিয়ে নারীদের অত্যন্ত মর্যাদা দিতে সেদিন থেকেই যেন শিখে গিয়েছিলেন। নিবেদিতা যেন নারীদের মর্যাদা দেওয়ার এক প্রতিমূর্ত, তার এক প্রতীক, সেটি তাকে বুঝিয়ে দিয়েছিলেন। নিজের সহধর্মিণীকে নিজের সব কাজে সঙ্গে সঙ্গে রাখতেন, এমনকি তার হাত ধরে পথে হাঁটতেন পর্যন্ত। কারো সমালোচনার তিনি ধার ধারতেন না, সমালোচনার বিদ্রূপে ভূক্ষেপ করতেন না। নিবেদিতাকে ভারতে তার গুরু বলে মনে করতেন। তার প্রথম কাব্যগ্রন্থ দুটি তিনি নিবেদিতাকে উৎসর্গ করেছিলেন, ভাবা যায় না। প্রথমটিতে তিনি লিখছেন ওই দুটি কাব্যগ্রন্থ, যে দুটি কাব্যগ্রন্থ তিনি গীতমঙ্গলম আর বোধহয় স্বদেশী, আরেকটি কি স্বদেশী বলে, স্বদেশী ভূমি বা এরকম কি ছিল, গীতমঙ্গলম, এবং এই দুটি বই তিনি নিবেদিতার নামে উৎসর্গ করেছিলেন। এবং সেখানে প্রথমটিতে, ওই দুটি উৎসর্গ করার বই দুটির প্রথমটিতে তিনি লিখেছিলেন, আমি এই ক্ষুদ্র গ্রন্থখানি আমার শিক্ষাদাত্রীর শ্রীচরণে নিবেদন করলাম, যিনি আমাকে ভারত মাতার ভাবমূর্তি দর্শন করিয়েছেন। এবং শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে যথার্থ আত্মজ্ঞান দান করেছিলেন, সেইভাবেই আমাকে আমার মধ্যে দেশাত্মবোধ তিনি অনুপ্রবিষ্ট করিয়ে দিয়েছিলেন। এবং দ্বিতীয় বইটিতে লিখছেন, এই গ্রন্থখানি আমি ভগবান বিবেকানন্দের ধর্মপুত্রী শ্রীমতী নিবেদিতা দেবীকে উৎসর্গ করছি। তিনি শব্দমাত্র উচ্চারণ না করেও এক ক্ষণ মুহূর্তে আমাকে দেশমাতার জন্য যথার্থ সেবার রূপ এবং আত্মোৎসর্গের মহিমা অনুধাবন করিয়ে দিয়েছিলেন। একটি মানুষের সাথে অল্প দিনের পরিচয়, তার বিবেকের দরজা যিনি খুলে দিয়েছিলেন, বিবেকের দরজায় যিনি আঘাত এনে তার আসল স্বরূপটি চিনিয়ে দিয়েছিলেন, সে তো তার প্রতি কৃতজ্ঞ থাকবেই। এই দুটি বই, কাব্যগ্রন্থ সুব্রহ্মণ্য ভারতীর চিরস্মরণীয় রয়েছে নিবেদিতার প্রতি তার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপনে। সত্যি আমরা অকৃতজ্ঞ নয়, আমরা অকৃতজ্ঞ নয়। নিবেদিতা, তুমি কি শুনতে পাও? আজও সুব্রহ্মণ্য ভারতীর কবিতার বইগুলি যখন কেউ পাঠ করে বা বইটির প্রথম পৃষ্ঠা যখন খুলে, সেখানে তোমার প্রতি উৎসর্গের ভাষাটি কি, সেই ভাষাটির মধ্যে তুমি কত সুন্দরভাবে সজাগ হয়ে রয়েছে, সজাগ হয়ে রয়েছে সদা, আমাদেরকে সদা তোমার চরণতলে বসিয়ে শিক্ষা গ্রহণ করার এক প্রতিমূর্ত স্বরূপ। হে নিবেদিতা, আজ তোমার চরণে প্রণাম জানাই। আমরা ভারতীয়রা তোমাকে যেন যুগ যুগ ধরে ওই ঠাকুরমা স্বামীজির আসনের পাশে বসিয়েই শ্রদ্ধা জানাতে আমরা অকৃপণ না হই।
ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময় আবির্ময়েধি। ওং শান্তি 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 হরি ওং সৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। নতুন বছরের নতুন শুভেচ্ছা নিয়ে এর পরের পর্বে ফিরে আসব। তাই আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই পবিত্রবাবু, যিনি সারা বছর ধরে প্রতিটি রবিবার 52টি রবিবারই আপনাদের সামনে আমাকে হাজির করেন। যাদের কাছে হাজির করেন তাদেরকেও নতুন বছরের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার সাথে থাকার জন্য।